নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নির্বাচন পরবর্তী বিতর্কে আবারও শিরোনামে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সী। নম্বর বৃদ্ধি ও জমি দুর্নীতি নিয়ে অভিযোগ তার বিরুদ্ধে। জলপাইগুড়ি গোশালার উদ্যোগে সম্বর্ধিত করা হলো জলপাইগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারকে। গোশালার অভাব অভিযোগ নিরসন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দুই বিধায়কের। এশিয়ান হাইওয়ে ডিভাইডারে ফুল তুলতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক মহিলার। আজ সকালে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ের কাছে এশিয়ান হাইওয়ে 2-তে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এক মহিলা রাস্তার মাঝ বরাবর ডিভাইডারের কাছে ফুল তুলতে গিয়েছিল। সেই সময় বাগডোগরা পানিঘাটা মোড়ের দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। মৃত মহিলার পরিচয় শ্রেয়া দেবী। তিনি বাগডোগরা মসজিদ পাড়ার বাসিন্দা বলে খবর। ঘটনার খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে ট্রাক চালক নিজেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃতের পরিবার। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। सुनना जरूरी है। आज उसका साथ हुआ, कल फिर गाड़ी का मालिक दूसरा का साथ होगा। गाड़ी का मालिक और पुलिस तो मिल जाएगा, बात मिल जाएगा। वो तो दुनिया जानता है, वो पंचायत भी जानता है, पुलिस भी जानता है, सब जानता है। के बाद सही नहीं होता। हाँ, उस गाड़ी का मालिक को चाहिए जी। ये जो महिलाएं हैं वो क्या उनका नाम बताया गया, क्या परिचय निकला उनका? नाम उनका तो सिया देवी बताया है। ऐसे सिया देवी है ना, सिया देवी। भाई चल सब चल। अब लेडीज लोग का नाम, पड़ोसी का लेडीज लोग का नाम तो कोई नहीं जाने, उसका तो लड़का पति का नाम जान सकता है। উত্তরবঙ্গ সফরে এসে বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে বিরোধী দলের ভবিষ্যৎ বিভিন্ন বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে সুকান্ত মজুমদার দাবি করেন, আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। তার বক্তব্য, ভবিষ্যতে তৃণমূলের অস্তিত্ব ও প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। পাশাপাশি রাজ্যে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তার দাবি, আগামী সময়ে বাংলার মানুষই ঠিক করবেন কোন দল প্রধান বিরোধী শক্তি হয়ে উঠে আসবে। একই সঙ্গে তিনি বিজেপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি বৃদ্ধির বিষয়েও আত্মবিশ্বাসী বক্তব্য রাখেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে দেখা যায় তাকে। রাহুল গান্ধীর বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তার বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। এমনকি তার নিজের দলের কর্মীরাও অনেক ক্ষেত্রে তার অবস্থান নিয়ে স্পষ্ট ধারণা পান না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, আইন ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত। কেউ যদি আইনের প্রতি সম্মান না দেখান, তাহলে প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে, সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে। ধরে রাখতে না পারে অন্য তো কেউ ধরবেই, কোনো না কেউ আসবে। এত তাড়াতাড়ি আমার মনে হয় সেটা হবে না, কারণ তৃণমূল এখনও বেশ কিছু জায়গায় আছে, শক্তিশালী আছে, তারা ভোটও পাচ্ছে। আগামী দিনে বোঝা যাবে যে কোন দল আসল বিরোধী দল হিসেবে উঠে আসে। বাংলার জনগণ যাকে বিরোধী দল বানাবে সেটা নিয়ে তারা বানাবে, কিন্তু বাংলার মানুষ আগামী 20-25 বছর বিজেপিকে ক্ষমতায় রাখছে, সেটা হচ্ছে মূল কথা। এখন তৃণমূল কংগ্রেসকে জাহাঙ্গীর বলুন, ঔরঙ্গজেব বলুন, বাবর বলুন, হুমায়ুন বলুন, আকবর বলুন, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূল শেষ। दादा मनोज अग्रवाल को जब चीफ सेक्रेटरी किया था तब राहुल गांधी ने विस्फोटक हुआ था। अभी केरल में रतन केलकर को सेक्रेटरी किया गया है। देखिए, राहुल गांधी जी की बात को उतना तवज्जो मत दीजिए। राहुल गांधी जी कब क्या बोलेंगे, कब क्या करेंगे, उनके पार्टी वालों को भी उनके ऊपर भरोसा नहीं है। राहुल गांधी जी के इसलिए मैं बोलूँगा कि राहुल गांधी जी का अभी गर्मी बहुत ज़्यादा बढ़ रही है,
4-5 दिन के लिए टूर में जाइए, फॉरेन टूर में जाइए, घूम के आइए, उसके बाद राहुल गांधी जी फिर आके कूल होके चिल होके बोलेंगे। दादा, हुमायूं कबीर ने बोला है कि मुसलमान लोग आइन का सम्मान करते हैं लेकिन कुर्बानी जारी रहेगा। देखिए, एक्ट लॉ इन सबका सम्मान सबको करना है। जो अपने से सम्मान करेंगे उसके लिए उनके लिए अच्छा है, अगर नहीं करेंगे तो सरकार प्रशासन उनको सम्मान करना सिखाएगी। थैंक यू। জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারকে সংবর্ধনা দিল জলপাইগুড়ি গোশালার উদ্যোগে। রবিবার এক কর্মসূচির মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়ার পাশাপাশি দুই বিধায়ককে গোশালা উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরল গোশালা কর্তৃপক্ষ। এদিকে দুই বিধায়ক এদিন গোমাতার পুজো দিয়ে গোহত্যা বন্ধ করার বার্তা দিলেন। গোশালা কর্তৃপক্ষের দাবি, তাদের কিছু জমি দখল হয়ে রয়েছে, বিশেষ করে গোশালার জমি দখল করে ট্রাক স্ট্যান্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি কিছু জমি সরকারি জমিতে চলে গিয়েছে। সব জমি পুনরায় গোশালাকে ফিরিয়ে দেওয়ার জন্য বিধায়ককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গোশালার সভাপতি আদিত্য সীতানি বলেন, দুই বিধায়ককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গোশালার গরুর জন্য কি কি সুবিধে রয়েছে তা দেখানো হয়। গোশালার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়তি সুবিধে দেবে ঘোষণা করেছেন। সব প্রকল্প যেন আমরা পাই, বিধায়ককে অনুরোধ করা হলো। আমাদের গোশালার জমি দখল হয়ে আছে, সেই বিষয়ে আলোচনা করতে দুই বিধায়ককে ডাকা হয়েছে। রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, প্রত্যেক মানুষের মায়ের গোমাতার দুধ সবাই সেবন করে বড় হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, 14 বছর বয়সের নিচে গোমাতাকে হত্যা করা যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। গোশালার উন্নয়নে আমরা পাশে রয়েছি। আসুক না কেন, সংখ্যাগুরু সবাই কিন্তু দুধ পান করে। তাই আমি আবেদন করব যে অকারণে নির্দয়ভাবে যেন কোনো গো হত্যা না হয়। সেই কারণে আমি আবেদন রাখবো যে আগামী দিন যে আমাদের রাজ্যের যে আইন বা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 14 বা 15 বছরের ঊর্ধ্বে যেগুলো থাকবে আর কি, সেখান থেকে যদি তারা কিছু করে, সে ব্যাপারে আইন মোতাবেক যদি করে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। অযথা অকারণে যেন গো হত্যা না হয়, সেদিকে আগামী দিন আমি জনগণকে বলবো দেখার জন্য। আমরাও তার দিকেই থাকবো, সরকারও তার পাশেই থাকবে। বলছি, এই যে পরিকাঠামো কেমন দেখলেন গোশালার, এবং গোশালার পরিকাঠামো আরও ভালো করার দরকার। ওনারা যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যেটুকু করেছেন, তাতে আমি ওনাদেরকে সকলকে আমি ধন্যবাদ দিই। যদি সরকারি কোনো সুযোগ সুবিধা আসে, আমরা ওনাদের সাথে সহমত হয়ে যদি আরও কিছু উন্নয়ন করতে হয়, সে ব্যাপারে আমরা একসাথে হয়ে কাজ করব। যে বেশ কিছু জমি গোশালা সরকারের কাছে চলে গেছে এবং বেশ ওনাদের অভিযোগ, সেই বিষয়গুলো যদি আপনারা দেখবেন। সেটা ওনাদের দীর্ঘদিনের দাবি। আমারও বাড়ি পাশেই, কিন্তু ঘটনার এটা তদন্ত করে আগামী দিনে আইনানুগ ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নেওয়া হবে। যদি অবৈধভাবে কেউ যদি দখল করে থাকে, সেটা দেখা হবে পরে। জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, গোমাতার পুজো দেওয়া মানেই শান্তি, সবাইকে এটা মানা উচিত। গোশালার পাশে সবসময় রয়েছি আমরা। প্রতি শান্তি, মনে শান্তি আসে এবং বিশ্বাস আসে। পুজোটা দেখুন, গোমাতা পূজা আমরা সকলেই বাড়িতে করি কম বেশি। সে বাঙালি সমাজ এক ধরনের পুজো করে গোমাতাকে নিয়ে, আর মারোয়ারি সমাজ এক ধরনের করে। এটা মারোয়ারি সমাজের পুজো, এরা গোমাতাকে সব সনাতনী সবই তো সনাতনী। গোমাতা পূজা মনে শান্তি আসবে, ঠিক আছে। আর এই পূজা সবার করা উচিত। আমার মনে হয় ভারতবর্ষ গোমাতাকে যেভাবে মানে, সবাইকে মেনে চলা উচিত। বলছি, আপনাদের দুই বিধায়কের একেবারেই মাঝপথে কিন্তু এই গোশালা মোড়, মানে এই গোশালা, আপনারা কীভাবে আগামী দিনে পাশে থাকবে সেটা যদি বলতেন। আমরা সবসময় পাশে আসি, যখন দরকার পড়ে তখন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আমাদের দরকার পড়ে, আমরা সবসময় ওনাদের পাশে আসি, থাকবো। এখানে মোটামুটি 130-140 ধরে সকালে। আমাদের যে জায়গাগুলো দখল হয়ে আছে,
সেই জায়গাগুলো যদি আমরা পেতে পারি, আর কিছু ভুল করে ম্যাপে গভর্নমেন্টের কাছে চলে গেছে, ওই জায়গাগুলো যদি আমরা রিটার্ন পাই, এটাই আমাদের দাবি আছে। দখল আছে, এখানে কিছু বাস স্ট্যান্ড আছে যেখানে আমাদের কিছু জমি দখল হয়ে আছে, ট্রাক স্ট্যান্ড, আর কিছু আমাদের অন্য সরকারি ভাবে বাউন্ডারি ওয়াল ভুল করে করা হয়ে গেছে, সেটার জন্য আবেদন দেওয়া আছে। সেই জিনিসগুলো ডিসকাশনের পরেই আমরা বলতে পারবো। জলপাইগুড়িতে ফের একবার চাকরির দাবিতে সরব হলেন ল্যান্ড লুজাররা। রবিবার শহরের রাজবাড়ী দিঘির পাড়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন তারা। বৈঠকে উপস্থিত ল্যান্ড লুজারদের বক্তব্য, বিভিন্ন সময়ে উন্নয়নমূলক প্রকল্পের জন্য তারা নিজেদের জমি সরকারকে দিয়েছিলেন। কারোর 1 বিঘা, কারোর 4 বিঘা, আবার কারো 6 বিঘা জমি অধিগ্রহণ করা হয়। সেই সময় সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যথাযথ ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজন সদস্যকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। তবে অভিযোগ, সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। ল্যান্ড লুজারদের দাবি, বিশেষ করে বাম আমলে এই চাকরি পাওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। পরবর্তীতেও বিষয়টি ঝুলে থাকে, ফলে বছরের পর বছর ধরে তারা বঞ্চনার শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেন। সম্প্রতি রাজ্য রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আশার আলো দেখছেন তারা। বর্তমানে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন সরকারের কাছে নিজেদের দাবি পুনরায় জোরালোভাবে তুলে ধরতে চান ল্যান্ড লুজাররা। তাদের আশা, এবার অন্তত সরকার তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে এবং দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে। বৈঠক থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই প্রশাসনের বিভিন্ন স্তরে দরবার করা হবে। এখন দেখার বিষয়, নতুন সরকার এই দাবির প্রতি কতটা গুরুত্ব দেয় এবং ল্যান্ড লুজারদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে। আমরা হচ্ছে জলপাইগুড়ি পুরো ডিস্ট্রিক্টের ল্যান্ড লুজার এক্সামটেড ক্যাটাগরি। যেটা কোথায় বসেছেন, কেন বসেছেন? আমরা এটা রাজবাড়ির এখানে বসেছি, আমরা এখানেই প্রায় মিটিং করি। আমরা বসেছি হচ্ছে এখন নতুন সরকার এসছে, আগের যেরকম সরকার আমাদের পুরো 15 বছর থেকে বঞ্চিত করে রেখেছিল। এখন আমাদের নতুন সরকারের কাছে আমরা আশাবাদী, আমরা এবার চাকরিটা আশাবাদী পেয়ে যাব। আর আমাদের যেহেতু একটা চাকরির একটা প্রতিশ্রুতি আছে, আমাদের জমি নিয়েছিল সরকারি খাতে জমি নিয়েছিল এবং ওখানে লেখা ছিল আমাদের আংশিক ক্ষতিপূরণ দিয়ে পরিবারের একজনকে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দিবে। সেটা আমরা পাইনি, দীর্ঘ বছর থেকে পাইনি। তৃণমূলের আমলে তো পুরোই বঞ্চিত। এখন আমরা নতুন সরকারের কাছে আশাবাদী, আশা করি আমরা এই চাকরিটা পেয়ে যাব। আমাদের বয়স পার হয়ে যাচ্ছে। কোন সরকারের আমলে আপনাদের জমি কাকে দিয়েছিলেন? আমাদের বামফ্রন্ট সরকার আমলে জমি নিয়েছিল, তো 2010 সাল অবধি প্রায় চাকরি হয়ে যাচ্ছিল। তো আমরা তখন থেকেও হয়তো কিছু বঞ্চিত হয়ে আছি। সেই তখন থেকে বামফ্রন্ট আমলের থেকে বঞ্চিত, পরে তৃণমূলের আমল থেকে বঞ্চিত। এখন নতুন সরকার, আমরা আশাবাদী আমরা চাকরিটা এবার পেয়ে যাব। বলছি মানে তৃণমূলের আমলেও তো আপনাদের কিছুজনকে মনে হয় চাকরি দিয়েছে? না, ওইভাবে চাকরিটা হয়নি। ওইভাবে চাকরিটা হয়নি। আমাদের ভ্যাকেন্সিগুলো পুরো ফাঁকা আছে, ল্যান্ড লুজারের ভ্যাকেন্সিগুলো পুরো ফাঁকা আছে। আজকে মোট কতজন এসেছেন এখানে? আমরা 100 জনের মতন আছি। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আরেকটু বেশি আছে, তো আমরা 100 জনের মতন আছি। হ্যাঁ, পুরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছি। এরকম কতগুলো হতে পারে? আমাদের আনুমানিক 300-400 হতে পারে। বলছি মানে এক একজন করে কতটুকু জমি নিয়েছিল সরকার? আমার যেরকম ব্যক্তিগত আমার বাবার জমি, আমাদের 6 বিঘার উপরে জমি গেছে, কারো আরও বেশি গেছে, কারো আরও কম গেছে। তো আমরা সেই টাকাটা কিন্তু পাইনি, আমরা একদম আংশিক ক্ষতিপূরণ পেয়েছি। মানে আনুমানিক ধরা চলে যদি 5 লাখ টাকা বিঘা হয়, আমরা 25,000 টাকা বিঘা পেয়েছি, এরকম আংশিক ক্ষতিপূরণ। তার কারণ গভর্নমেন্ট আমাদের বলেছিল, তার জন্য একটা শংসাপত্র আছে, কার্ড আছে, ল্যান্ড লুজার এক্সামটেড ক্যাটাগরি বলেছিল তার ফ্যামিলিকে একজন তার যোগ্যতা অনুযায়ী বিনা পরীক্ষাতে আমাদের ডাইরেক্ট একটা চাকরি দিবে। সেটা 2010 সাল অবধি হয়েছিল চাকরি, 11 সালের পরে থেকে আর হয়নি। রবিবার উত্তরা ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে সকালে ক্লাব প্রাঙ্গণে বসে আঁকর প্রতিযোগিতা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল উত্তরা ক্লাবে। এই বছর 61তম বছরে পদার্পণ করলো এই ক্লাবটি, আর তাই এই বিশেষ দিনটিকে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের ক্লাবের 23শে এপ্রিল বার্থডে ছিল, সেই প্রোগ্রামটা আজকে 24শে মে আমরা এই প্রোগ্রামটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা করছি। এখানে আমাদের আজকে সকালবেলায় ক্যাম্প হলো এবং আঁকা কম্পিটিশন হলো, আর সন্ধ্যাবেলা ক্যাম্পটা হলো হচ্ছে আমাদের মেডিকেল ক্যাম্প, স্বল্প মূল্যে মেডিকেল ক্যাম্প হলো। আর সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং রাত্রেবেলা অর্কেস্ট্রা দিয়ে আমরা প্রোগ্রাম সমাপ্ত করব। আমরা 61 বছরে পা দিলাম। আমাদের 1966-এ উত্তরা ক্লাবের জন্ম। আমরা এইবার আমাদের 60 বছর কমপ্লিট হয়ে আমরা 61 বছর পা দিলাম। প্রতিষ্ঠা কে করেছিল আপনাদের এই ক্লাবের? এই প্রতিষ্ঠা ছিলেন হচ্ছে যে নাড়ু সরকার এবং সুভাষ ধর
আরও অন্যান্য সব ব্যক্তিরা মিলে তারপর তখন তো আমার জন্ম হয় নাই, শুধু বলতে পারবো। গোপন সূত্রে খবর পেয়ে 40 গ্রাম সোনার বিস্কুট উদ্ধার পুলিশের। প্রধাননগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জংশন এলাকার একটি হোটেলে যায়। হোটেলের রুমে গিয়ে তল্লাশি করে প্রথমে কৃষ্ণ শর্মার কাছ থেকে 20 গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করে। দুজন ব্যক্তিকে আটক করে প্রধাননগর থানায় নিয়ে আসে পুলিশ। থানাতে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কৃষ্ণ শর্মা পুলিশের কাছে স্বীকার করে তার কাছে আরও 20 গ্রাম সোনা রয়েছে। পরে পুলিশ গিয়ে আরও 20 গ্রাম সোনা উদ্ধার করে। মোট 40 গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক 6.5 লক্ষ টাকা। ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। নির্বাচন পরবর্তী বিতর্কে ফের শিরোনামে প্রাক্তন ফলতার বিডিও শানু বক্সি। উঠছে নম্বর বৃদ্ধি থেকে শুরু করে জমি দুর্নীতির অভিযোগ। নির্বাচন শেষ হতেই ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ফলতার প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সি। বিজেপির অভিযোগকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির দাবি, ক্ষমতায় থাকাকালীন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পত্তি অর্জন করেছেন এই WBCS আধিকারিক। একই সঙ্গে শাসক দলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে বিতর্কের সূত্রপাত নতুন নয়। প্রায় 1 দশক আগেও WBCS পরীক্ষার নম্বর বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছিল শানু বক্সিকে ঘিরে। সম্প্রতি আরও একটি বিতর্ক সামনে আসে। অভিযোগ, ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর নামে এক ব্যক্তির সঙ্গে শানু বক্সির কথোপকথনের কিছু অংশ প্রকাশ্যে এসেছে, যেখানে নির্বাচনী বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি বিরোধীদের। পাল্টা অভিযোগ, পছন্দমতো পোস্টিংয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এর পাশাপাশি মালবাজারের 13 নম্বর ওয়ার্ডে জমি কেনাবেচা নিয়েও উঠেছে দুর্নীতির অভিযোগ। যদিও জমির মালিক বাদল আইচ জানিয়েছেন, করোনা সময়ে চিকিৎসার খরচ জোগাড় করতেই তিনি জমি বিক্রি করেছিলেন এবং শানু বক্সি নামে কাউকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। অভিযোগ প্রসঙ্গে মেটেলি বাজার এলাকায় বাড়ি শানু বক্সির মা শঙ্কর বক্সি বলেন, আমার মেয়ের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। ও অনেক কষ্ট করে বড় হয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক। মেটেলির স্থানীয় বাসিন্দা হেমরাজ মিত্তালও বলেন, ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে চিনতাম শানুকে। চাকরিতে বড় পদে যাওয়ার পরে কি হয়েছে তা বলতে পারবো না, তবে এত অভিযোগে আমরাও অবাক। 2008 সালে বাবার মৃত্যুর পর পরিবারের কঠিন পরিস্থিতির মধ্যেই বড় হন শানু বক্সি। দোকানে বসে দূরশিক্ষার মাধ্যমে পড়াশোনা চালিয়ে প্রথম চেষ্টাতেই WBCS পরীক্ষায় সফল হন বলে জানা যায়। তবে বর্তমানে তার বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ নতুন করে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। এখন দেখার, সরকার পরিবর্তনের পর এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হয় কিনা এবং সত্যিই কোনো বড় তথ্য সামনে আসে কিনা। আপনার নামটা একটু যদি বলেন। বাদল আইচ। আপনার 13 নম্বর ওয়ার্ডে একটা জমি ছিল, সেই জমিটা বিক্রি হয়েছে। কার কাছে বিক্রি করেছিলেন? আমি তো জমিটা বিক্রি করছি তোমার শরীফুল আর হচ্ছে ক্যালপেক্সের একজন আছে খান, এদের। আপনি কি জানেন ওই জমিটা যে বিক্রি হয়েছে বর্তমানে এক বিডিওর নামে রেজিস্ট্রেশন আছে, এ বিষয়ে কি আপনার জানা আছে? না, আমি তো যারা জানিও না, চিনিও না, শুনিও না কোনোদিন। আচ্ছা, কতদিন আগে বিক্রি করেছিলেন? কিন্তু আমার সালটা তো ঠিক মনে নেই, কিন্তু ওই যে নোটবন্দি আর হচ্ছে কী বলে ওই যে লকডাউনের মাঝখানটার মধ্যে বিক্রি করছি। সালটা আমার ঠিক খেয়াল নেই। কত টাকায় বিক্রি করেছিলেন? আমি তো অনেক জলের দামে পেয়েছিলাম, 5 লাখ টাকার মতন পাইছি। আচ্ছা, কত কাঠা জায়গা ছিল? 17 কাঠা জায়গা। আচ্ছা, সেই সময় এই জমির দাম তো আরও বেশি ছিল বাজার মূল্য, তো এত কম দামে বিক্রি করলেন? ওইটা তো ব্যাকওয়ার্ড জায়গা বলে কেউ কিনতে চাচ্ছে না। শুধুমাত্র কি ব্যাকওয়ার্ড জায়গার জন্যই কম দামে বিক্রি করা? আমি ব্যাকওয়ার্ড জায়গা, কোনো রাস্তাঘাট নেই। কোনো রাস্তাঘাট নেই? আচ্ছা, আপনি যে জমিটা বিক্রি করেছেন, এটা কি ক্যাশ পয়সা লেনদেন হয়েছিল নাকি অনলাইন মারফত? না, আমাকে চেক দিয়েছিল। চেক দিয়েছিল। জমিটা তো আমরা দেখছি যে 8-10 বছর ধরে পড়ে আছে। হ্যাঁ, আগামীকালকেই শুনতে পাই যে ফলতার ভিডিও শানু বক্সিরই জমি। আগে কার ছিল এটা? আগে এই যে আগের নামটা যেন কি বাবলু আইচের জমি ছিল। থেকে আমাদেরই একজন এখানেকার কেনা বেচা করে জমি, তার থেকেই নাকি এই শানু বক্সি নেওয়া হয়। কতখানি জায়গা আছে এখানে? 17 থেকে 17.5 কাঠা জমি। কত দিয়ে বিক্রি করেছিল? আমরা সঠিকটা তো সেটা বলতে পারি না। যেটা জানা যাচ্ছে 10 লাখ। শোনা যাচ্ছে যে 10 লাখ টাকা। সেই দাম না, আরো বেশি হওয়া উচিত? না, বেশি হওয়া উচিত ছিল। কোথাও কি একটা মানে গন্ডগোল মনে হচ্ছে? গন্ডগোল তো এখন আমরা কিভাবে বুঝবো বলেন, সেটা তো এখন আমার সঠিকটা জানি না। না, আগে তো জানতেন না, এখন জানলেন? এখন জানলাম। এটা কোন জায়গা? এটা এই সামনে জায়গাটার নাম? জায়গাটা এখানে মিলপাড়া, হারিয়ামোড়, 13 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম মহাবুল ইসলাম।
দেখুন, বিতর্ক তো আমরাও শুনছি। যখন বিজেপি অপোজিশন পার্টিতে ছিল তখনও শানুবক্সির অনেক নাম উঠেছিল। সে আপনার ফলতার যখন ইলেকশন, লোকসভা ইলেকশন হয়েছিল তখনও অনেক কথা উঠেছিল, আর এসআইডের সময় অনেক কথা উঠেছিল। কিন্তু আমরা যখন ছোটোবেলা থেকে আমরা দেখছি ওকে, যখন অবধি ও পড়াশোনা করছে সেই অবধি আমরা চিনিও, আমাদের কাছে প্রতিবেশী ছিল, তখন অবধি আমরা যেটুকু জানি মেয়েটা খুব পরিশ্রমী ছিল, মেধাবীও ছিল, দোকানও করতো, আবার ওর মধ্যে থেকে সময় বের করে পড়াশোনাও করতো। আর আমরা খুবই গর্বিত ছিলাম যখন মেটেলি থেকে WBCS পরীক্ষা পাশ করে একটা ছোটো মেয়ে বিডিও হিসাবে যখন চাকরি পায়, আমরা সবাই খুব গর্বিত ছিলাম। আমরা সম্মানিত করেছি ওনাকে, আমরা ব্যবসায়ী সমিতি থেকেও সম্মানিত করেছি, বিভিন্ন সংস্থা থেকেও সম্মানিত করা হয়েছে। কিন্তু যেরকম যেরকম দিন গেছে ওর প্রতি অনেক কথা উঠেছে, যেটা মানে গোটা পশ্চিমবঙ্গেই জানে। এখন ওইটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা তো আমরা এখানে বসে বলতে পারবো না। এই বিষয়টা নিয়ে কি অবাক হচ্ছেন? যে নিশ্চয়ই অবাক হচ্ছি, খুবই অবাক হচ্ছি। মানে আমাদের জন্য একটা অবিশ্বাসনীয় ব্যাপার, এটা আমাদের জন্য একটা অবিশ্বাসনীয় ব্যাপার। কিন্তু এখন আবার ওইটাই কথা, যতটা রটে তার কিছুটা তো বটেই। এখন কিছুটা হইলেও আমাদের বিশ্বাস করতে হচ্ছে, যে নাহলে একেবারে কোনো ভিডিওর এগেইনস্ট এত কথা উঠে না, ওর এগেইনস্ট এতগুলো কথা উঠতেছে, তার মধ্যে কিছুটা সত্যতা থাকতে পারে। আপনার নাম? আমার নাম হেমরাজ মিত্তাল, প্রতিবেশী। আমি কি বলবো বলো তো, এটা সম্পূর্ণ মিথ্যা। ওকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে, এগুলা নিয়ে। নাহলে এত তো ভিডিও আছে, কেন ওকে কেন এরকম করতেছে গো? আসলে এক একজনের কাজ না করে দেওয়ার জন্যই এই অবস্থাটা। কথা হয়েছে ওর সাথে এর মধ্যে না, কথা হয়নি। কালকে অফিসে কথা হয়েছে। হ্যাঁ, অফিসে কথা হলো যে শানু বলে কি, মা আমি আর নিতে পারছি না গো, এরকম কি করবো বলো। একটা জমির বিষয় উঠে আসছে বারবার, সেই হ্যাঁ, জমিটা কিভাবে কেনা? ওই জমিটা, ওইটাই তো তোমাকে বললাম। ওই কালকে গিয়েছিল তো ওরা সবাই। এই জমিটা কিভাবে কেনা হয়েছিল সেটা যদি একবার বলেন আমাদের, মানে এই লোনের বিষয়টা। ওটা তো আমি অতটা আমি তো অত শিক্ষিত না, অত গুরুত্ব না আমার। আমি যেটুকু জানি, আমি যেটা আমার হাত দিয়ে হয়েছে সেটুকু আমি তোমাকে বারবার বলতে পারবো। তুমি তো জানো, তুমি তো আজকে নতুন না, আজকে তানিয়ার থেকে তোমাকে পরিচিত। কতদিন আগে কেনা হয়েছিল জমিটা? 5 বছর হয়েছে। এই যে এই বাড়িটা বানাবো বলে ভিডিও হওয়ার পরে, হ্যাঁ, আমার এই বাড়িটা না, এই দেখলো তো আমার রুম, আমার লোকজন আসলে খুব অসুবিধা হয়। আমার একটা পায়খানা বাথরুম নেই, আমি কত বয়স্ক হয়ে গেছি, পিছনে নালা, সবাই এরকম বলে। দেখ আমি কত কষ্ট করে থাকি, এই যে জল পড়ে ঘর দিয়ে, না না, এটা কি আজকে দেখো যেই এরিয়াতে সরকারে থাকবে, তাহলে আজকে দেখো বিজেপি সরকার আসছে, বিজেপি সরকারের লোক যাবে, বিজেপি সরকারের কথা হবে, সিপিএম থাকলে সিপিএমের কথা হবে, বিজেপি আসলে বিজেপির কথা হবে। সেরকমও তো একটা হয়েছে যে হয়তো কথা হইতেই পারে একটা রাজনীতি হিসাবে, কিন্তু পার্সোনাল ভাবে কিছু না। সবটাই চক্রান্ত চলছে। হ্যাঁ, সবটাই চক্রান্ত চলছে ওর পিছনে। মানে মোকাবেলা করবেন সেটাই তো পাচ্ছি না তো, ওইটাই তো মেয়ে বলছে যে আমাকে আসুক। ওর অফিসেও গেছিল হরিশ্চন্দ্রপুরে, ও বলছে আগে প্রমাণ দেখা আমাকে সব, তারপরে যা শাস্তি হবে আমি দেব। আপনার নাম? আমার নাম শঙ্করী বক্সী। রবিবার ভোরবেলায় ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হঠাৎই দুটি বাইসনের উপদ্রবে চাঞ্চল্য ছড়ায়। বিনাপানি ও পাইকারপাড়া এলাকায় ঢুকে পড়ে বাইসন দুটি, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে নিকটবর্তী সোনাখালী জঙ্গল থেকে বাইসন দুটি লোকালয়ে চলে আসে। তাদের আক্রমণে গোপাল ঘোষ, সুনীল রায় এবং জয়জিৎ সরকার আহত হন। আহতদের মধ্যে গোপাল ঘোষের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বন দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। খবর লেখা পর্যন্ত একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অপর বাইসনটি পালিয়ে পূর্ব মাগুরমারির গিলান্ডি মোড় এলাকায় ঢুকে পড়ে। বন দপ্তরের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কি নাম আপনার? কি হয়েছে? আমি তো সকালবেলা ভেন্ডি কাটছি, ওইখানে ঘাস ছিলতে গেছি। তারপরে 2 ছেলে আমার বাড়ি থেকে আসতেছে, ভেন্ডি বাবা আমার কাছে গেছে। তারপরে একটু চিল্লালা শুনছি, ওরা বাড়ির দিকে গেছে। যাওয়ার পরে আবার দৌড়ে আসতেছে, বলতেছে বাবা সারগুলো। তারপর আমার বড় ছেলে পিছনে আসছে, আর তোকে আনতে গেছি, এক লাফ দিয়ে ওকে ভিজ দিয়া ফেলাই দিয়ে চলে গেছে। কিসে ধাক্কা মারলো? বাইসন। বাইসনকে দেখতে পেরেছেন এখনো পর্যন্ত? দুইটা। কয়জনকে আহত করছে? তার আগে আমাদের বাড়ির পাশে আহত করছে একজনকে, একটু আগে আরেকজনকে আনলো।
এলাকায় আতঙ্ক এখন। হ্যাঁ, কোন এলাকায় ঢুকেছে বাইসনটি? বিনাপানি কালিয়াট বাজার বিনাপানি। আপনার নাম? সুরজিৎ সরকার। বলছি কি সকাল থেকে তো বাইসন বেরিয়েছে, তো বেচারা গোপাল ঘোষ আমাদের পাশের বাড়ির জেঠু, তো উনি বাথরুমে ছিল, হ্যাঁ, তারপরে পিছন দিকে এসে মারে দিচ্ছে বাইসনটা। কটা বাইসন কোন এলাকায়? এটা হচ্ছে পশ্চিম বাংলার পাইকার পাড়া বলে। কয়জন আহত হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমার যেটা খবর পেলাম 3 জন। কটা বাইসন? 3টা বাইসন, তারপরে 2টো গরু একদম মেরে ফেলছে, আর ছাগল মারছে 3-4টা, ওখানে এখনো আছে ছাগল গরুগুলো আছে। গোপাল ঘোষের এখন অবস্থা কি অবস্থায় আছে? অবস্থা ডাক্তাররা তো এখন দেখছে, ওনারা ট্রিটমেন্ট শুরু করছে। এলাকায় গিয়ে এই মুহূর্তে আতঙ্ক প্রচুর আতঙ্ক, প্রচুর লোকজন। এবার কেউ বন দপ্তর পৌঁছেছে সেখানে? হ্যাঁ, বন দপ্তর পৌঁছেছে, আমি ফোন করেছিলাম, পৌঁছেছে, এখন ঠিক আছে আপাতত, কিন্তু বাইসনগুলি কি এখনো এলাকায় রয়েছে? এখনো এলাকাতেই আছে। আপনার নাম? আমরা কৃষ্ণগোপাল পাল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। রাতের কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মালবাজার শহর ও আশেপাশের এলাকা। শনিবার রাতের কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মালবাজার শহর সহ আশেপাশের এলাকা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভাগ্যের জেরে প্রাণহানির ঘটনা ঘটেনি। শনিবার সকাল থেকে আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি ছিল না। সন্ধ্যা রাতে খানিকটা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় অনেকেই 8টার মধ্যেই বাড়ির অভিমুখে রওনা দেন। রাত 10টা নাগাদ শুরু হয় প্রবল বর্ষণ, সেই সাথে চলে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া। সেই হাওয়ার তাণ্ডবে শহরের 15 নম্বর ওয়ার্ডে থাকা পুষ্পিকা বালিকা বিদ্যালয়ের 3তলা ভবনের সম্পূর্ণ টিনের চাল, লোহার পরিকাঠামো সমেত উড়ে গিয়ে পড়ে পাশের রাস্তায়। অবরুদ্ধ হয়ে পড়ে মালবাজার শহর থেকে ফাটাকান ও নিউ গ্ল্যান্ডকো চা বাগান যাওয়ার পাকা রাস্তা। বিদ্যালয়ের সিস্টার সুধা বলেন, রাত 10:30 11টা নাগাদ ঝড়ের তাণ্ডব শুরু হয়। আমরা প্রার্থনা করেছি যাতে ক্ষয়ক্ষতি না হয়, তবে টিনের চাল সম্পূর্ণ উড়ে গিয়ে পড়েছে। এখন দ্রুত মেরামত করার কাজ করতে হবে। বাচ্চারা পড়তে আসবে, তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য করতে হবে। দমকা হাওয়ার তাণ্ডবে শহরের 7 নম্বর ওয়ার্ডের রেল লাইনের ধারে থাকা শীতলা ও কালী মন্দিরের উপর বিশাল এক গাছ আছড়ে পড়ে। মন্দিরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। স্থানীয় এক মহিলা জানান, রাতে মন্দিরে কেউ থাকেন না, তবে ঝড়ের হাওয়ায় মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত সংস্কার করতে হবে। ঝড়ের তাণ্ডবে 14 নম্বর ওয়ার্ডে থাকা বয়েজ টাউন অনাথ আশ্রমের টিনের চাল সম্পূর্ণ ভেঙে পড়ে। অনাথ আশ্রমের পরিচালক বিমল রায় জানান, মানুষের দানে আমাদের এই অনাথ আশ্রম চলে। রাতের ঝড়ে টিনের চাল ভেঙে পড়েছে, আশ্রমিকদের থাকার ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে। কোনো ক্রমে সবাইকে এক জায়গায় নিয়ে রাত কাটিয়েছি। আবার সবার সহযোগিতা নিয়ে সংস্কারের কাজ করতে হবে। গোটা শহর জুড়ে এদিক ওদিক ভেঙে পড়ে সুপারি গাছ সহ অন্যান্য গাছ। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যার জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। গোটা রাত শহর অন্ধকারে ঢাকা পড়ে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা শুরু করেছে। শেষ রাতের দিকে আবার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। ঝড়ের দাপটে নিউ গ্লেনকো ও রাজা চা বাগানে বেশ কিছু গাছ ভেঙে পড়ে। রবিবার সকাল হতেই আকাশ পরিষ্কার হয় এবং পৌরকর্মীরা দ্রুততার সঙ্গে গাছপালা কেটে রাস্তাঘাট পরিষ্কার করার কাজ শুরু করে। পুষ্পিকা স্কুলের টিনের চাল রাস্তায় পড়ে থাকায় যাতায়াতের মানুষের সমস্যা হয়।
তবে দ্রুত পরিষ্কার করার কাজে হাত লাগানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ঝড়ের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান চলছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। कल तूफान आया करीब कितना 11 बजे तूफान आया और भयंकर था। हम लोगों के स्कूल का छत उड़ा ही दिया। कॉन्वेंट में जितना पेड़ है, बहुत सारा पेड़ भी गिर गया है। अभी तो स्कूल को बहुत नुकसान उठाना पड़ेगा और इसको तुरंत मरम्मत भी करना पड़ेगा, नहीं तो बच्चा लोग 1 जून से स्कूल आएगा तो बरसात के समय वो दिक्कत हो जाएगा। আপনার নাম? मेरा नाम सुधा है, टीचर इंचार्ज। তো মানে কি বলবো, আমাদের কাছে এটা একটা এত বড় যেহেতু বয়সন একটা আমাদের সবার হেল্প নিয়ে আমরা চলি, তো ক্ষয়ক্ষতিটা এরকম যেটা আপনাদেরকে মানে আপনি ক্যামেরা একটু দেখেন, আমি এক্সপ্লেন করতে পারবো না। সবথেকে প্রথমত আমি বলবো যে আমাদের লাকিলি সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ কি আমাদের বাচ্চাদের কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনার নাম? বিমল রায়, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। তো এই যে আমাদের কিছু বেডশিট এখানে যা আছে সব তো আমাদের যে রাজেন স্যার, সব রাজেন স্যারের ডোনেশন করা ছিল। এই কলকাতার মধ্যে পুরো তোষু, বেডশিট, পিলো, হ্যাঁ, এই টু জেড সব হয়ে গেছে, তখন হয়ে গেছে। কালকে রাত্রে তো আপাতত এখান থেকে বাচ্চাদের কোন জায়গায় শিফট করা হয়েছিল শোয়ার জন্য। এখন জানি না এই যে এক্সপেন্সটা আমরা কিরকম করতে পারবো। প্রাণী সম্পদ দফতরের অধীনে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন প্রাণী মিত্রা ও প্রাণী বন্ধুরা। তাদের দীর্ঘদিনের দাবি ভাতা বাড়ানোর পাশাপাশি সরকারি সুযোগ সুবিধার। বিগত তৃণমূল সরকারের আমলে বারবার আন্দোলন করেও সুফল পাননি তারা বলে অভিযোগ। গতকাল সদর ব্লকের ঘুঘুডাঙ্গার এবিএসসি প্রাণী বন্ধু বিনয় কুমার দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে। এতদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন প্রাণী বন্ধু প্রাণী মিত্রারা। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন বীমা না থাকায় মৃতের পরিবার সমস্যায় পড়ছেন। প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রাদের তরফে কুদ্দুস আলম আজ জলপাইগুড়ির মর্গে উপস্থিত হয়ে জানান, 6 মাস থেকে ভাতা দেওয়া হচ্ছে না আমাদের। মৃত সহকর্মী আর্থিক সমস্যায় ছিলেন, এই কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, যা আমরা জানতে পেরেছি পরিবারের থেকে। রাজ্য জুড়ে 14,000 প্রাণীবন্ধু ও প্রাণী মিত্রা কাজ করছি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার আসার পর আমাদের সম্মানজনক বেতন দেওয়া হবে। আমরা আশাবাদী নতুন সরকার আমাদের দাবি মানবে। বিনয় কুমার দাসের মতো আর কাউকে যেন মারা যেতে না হয়, এটাই চাইব। ইতিমধ্যে বর্তমান সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইমেলের মাধ্যমে আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি। আমরা 14,000 প্রাণীবন্ধু প্রাণী মিত্রদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে এই আবেদন রাখবো যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় নির্বাচনে প্রাক্কালে যে ঘোষণা করেছেন, সেই যে বক্তব্য, সেই বক্তব্যকে বাস্তবায়ন করবে এই নতুন সরকার, এই আশা আমরা রাখছি। এবং আমাদের প্রাণীবন্ধু প্রাণী মিত্ররা যে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের কাজ দীর্ঘদিন থেকে করছে এবং দীর্ঘদিনের বকেয়া টাকা যেগুলো রয়েছে সেগুলো যেন দ্রুততার সঙ্গে সরকার আমাদের মিটিয়ে দেয়, যাতে আমরা জীবনযাপন করতে পারি, যাতে আজকে বিনয় কুমার দাসের মতো আরেকটা বিনয় কুমার তৈরি না হয়। এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয় দৃষ্টি নিক্ষেপ করবেন বলে আমরা রাজ্যের 14,000 প্রাণীবন্ধু প্রাণী মিত্রদের পক্ষ থেকে আশা রাখছি এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাতে পয়েন্ট নামক দাসত্ব প্রথাটা তুলে দিয়ে আমাদের একটা সম্মানজনক ভাতা চালু করেন। আপনারা আবেদন করবেন মন্ত্রীদের কাছে? হ্যাঁ, রাখছি আপনাদের মাধ্যমে। আপনারা লিখিত বা দপ্তরের মাধ্যমে? অবশ্যই আমরা ইতিমধ্যে আমরা মাননীয় প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত দিলীপ ঘোষ মহাশয়কে একটা ইমেল করেছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা মেল করেছিলাম, আমাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছিলাম এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন আমরা রেখেছি। আপনারা আশা রাখছেন? হ্যাঁ, আমরা আশা রাখছি। আপনার নাম আর পরিচিত? আমার নাম হচ্ছে কুদ্দুস আলম, সারা বাংলা প্রাণীবন্ধু প্রাণী মিত্র এআই ওয়ার্কার ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। শিলিগুড়িতে বর্ধমান রোডে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালালো জলপাই মোড় ট্রাফিক গার্ড। শহরে যানজট কমানো ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বর্ধমান রোডে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালালো জলপাই মোড় ট্রাফিক গার্ড। ট্রাফিক পুলিশের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান, অবৈধ স্টল ও বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী ও হকারদের সতর্ক করে জানানো হয়, ফুটপাত পথচারীদের জন্য নির্দিষ্ট, তাই সেখানে কোনোভাবেই দখলদারি বরদাস্ত করা হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই বর্ধমান রোডের বিভিন্ন অংশে ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষকে রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছিল, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। পুলিশের এই উদ্যোগে খুশি শহরবাসী। জলপাই মোড় ট্রাফিক গার্ডের কর্তারা জানান, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আগামী দিনেও এ ধরনের দখলমুক্ত অভিযান চলবে। পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতার আবেদনও জানানো হয়। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে। ফুটপাথের ওপরে যাবতীয় যা সামগ্রী কোনো দোকানের ফটো নিচে তো। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভিন জেলার মৃৎশিল্পীরা এখন জলপাইগুড়িতে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভিন জেলার মৃৎশিল্পীরা এখন জলপাইগুড়ির মৃৎশিল্পীর পাড়াতে চলছে জোরদার প্রতিমা তৈরির কাজ। নতুন সরকার আসাতে তারা আশাবাদী যে তাদের বিভিন্ন দাবি পূরণ হবে। এখন জলপাইগুড়িতে শুরু হয়েছে শারদীয় উৎসবের প্রাক কাজ, আর সেই ছবি এখন দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলাসহ শহরে বিভিন্ন প্রতিমা তৈরির কারখানাগুলোতে। জলপাইগুড়ির মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির কারিগররা এসেছেন। এখন তারা তৈরি করছেন পোয়াল ও কাঠামো তৈরির কাজ। কলকাতার আশেপাশের বিভিন্ন জেলার থেকে আগত কারিগররা জলপাইগুড়িতে এসেছেন, থাকবেন 2-3 মাস। এখন চলছে মাটির কাজ, পুরোটাই দুর্গা প্রতিমার কাজ হচ্ছে। এবছর মৃৎশিল্পীরা বলেন, নতুন সরকার এবার এসেছে, তাই নতুন সরকার তাদের বেশ কিছু দাবি দেওয়া সেটা পূরণ করবে, এমনটাই মনে করছেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে বয়স্ক ও অবসরপ্রাপ্ত কারিগরদের জন্য সর্বনিম্ন 5,000 টাকা, উন্নয়ন বোর্ডে গঠন সহ আরও বিভিন্ন দাবি পূরণ করা। আমরা করম দিকে কিনে আসছি। উত্তর দিনাজপুর। উত্তর দিনে কি কাজ করছেন আপনি? এই তো মূর্তি কাজ করছি। এখানে থাকবেন? না, এখানে থাকবো না, আমরা 1 মাস কাজ করবো। কি কাজ করবেন আপনারা? এই মাটির কাজ করবো, মানে কমপ্লিট করে চলে যাবে? কমপ্লিট করে চলে যাবো। এবার কি আশা রয়েছে আপনাদের? এখন আশা তো বললো, এখন কি করবে সরকার দেখা যায়। পুজোর আগে কি আশা রয়েছে যে আপনাদের কিছুটা উন্নত হবে? পুজোর আগে এখন হবে কি না বলতে পারি না, কিন্তু চেষ্টা করবে তো সরকার। কুম্ভকার সমিতির থেকে ছিল 5খানা দাবি ছিল আমাদের। 36খানা দাবির মধ্যে 5খানা দাবি আমরা মেনলি করছিলাম। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত কারিগরদের জন্য সর্বনিম্ন 5,000 টাকা একটা দাবি আমরা আগের সরকারের কাছে রাখছিলাম। আচ্ছা, তারপরে আমাদের উন্নয়ন বোর্ড করতে হবে। আমাদের যে কুম্ভকার হস্তশিল্প, এই যে কুম্ভকার সমিতি, এই কুম্ভকারদের কোনো সরকারি বোর্ড নাই, উন্নয়ন বোর্ড নাই। তার জন্য আমরা 15ই ডিসেম্বরে প্রত্যেকটা জেলায়, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে আমরা 15ই ডিসেম্বরে ডেপুটেশন দিয়েছিলাম এবং 31শে জানুয়ারিতে আমরা কলকাতাতেও ডেপুটেশন দিয়েছি। কি মনে হয় এই নতুন সরকারের কাছে কি পাবেন? আমরা নতুন সরকারের কাছে তো আশা করি যে উনি আমাদের দিকে আমরা যে 5টা দাবি নিয়েছিলাম সেই 5টা দাবি পূরণ করবে বলে আমাদের মনে বড় আশা আছে। এবার পুজোর আগেই আশা? হ্যাঁ, পুজোর আগে। হ্যাঁ, পুজোর আগেই এই নিয়ে আমাদের আশা আছে যে উনি আমাদের জন্য কিছুটা হলেও করবেন। আগের সরকারের কাছে পেয়েছেন কিছু? আগের সরকারের কাছে আমরা তেমন কিছুই পাইনি, তেমন কিছু কি কোনো কিছুই পাইনি। হ্যাঁ, ভাতা পেতেন না? না, আমাদের কোনো ভাতা দিত না, ভাতা দিত না বা শিল্পীদের যে সর্বনিম্ন আর্থিক সহযোগিতা সেটাও আমরা পাইতাম না। কি নাম দাদা আপনার? আমার নাম রামকৃষ্ণ পাল, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুরে। বাইরের থেকে এসেছেন? হ্যাঁ। এখন কয়দিন থাকবেন? আমি এইখানে মোটামুটি মাসখানেকের কাজের একটা চিন্তাধারা নিয়েছি। আমি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি কুম্ভকার সমিতির। হ্যাঁ, আশা করছেন সংগঠনটা কি এবার জোরদার হবে? হ্যাঁ, আশা করছি যে সংগঠন খুবই জোরদার হবে এবং বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ইস্টবেঙ্গল ক্লাব জয়ের পরই উৎসবের মেজাজ জলপাইগুড়িতে। ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব জলপাইগুড়ি পরিচালনায় সবাইকে আজ আমন্ত্রণ জানানো হয়েছে ইস্টবেঙ্গলের আইএসএল ও আইডব্লিউএল এর বিজয় যাত্রায়। অংশগ্রহণ করেছিল অসংখ্য ইস্টবেঙ্গল প্রেমী মানুষরা। এই বিজয় যাত্রা শুরু হয়েছে সন্ধ্যায় সমাজপাড়ার জলপাইগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সামনে থেকে। জলপাইগুড়ির সমস্ত ইস্টবেঙ্গল সদস্য সমর্থক সহ পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্ট, জলপাইগুড়ির ছেলে ও মহিলা ফুটবলার সহ কর্মকর্তারা যোগ দেন। ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সম্পাদক দেবব্রত ভট্টাচার্য, ভাস্কর গুহ মজুমদার, দেবজিৎ দাস, শ্যামল বক্সি সহ সমস্ত সদস্যরা, পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ডের সহ সভাপতি সৌমিক মজুমদার, সম্পাদক অতীন্দ্র বিকাশ রায় সহ শহরের প্রচুর উজ্জ্বল ইস্টবেঙ্গল ব্যক্তিরা উপস্থিত ছিলেন মশাল মিছিলে। এই মিছিল অনুষ্ঠিত হলো ঢাক, মশাল ও বাজির মধ্য দিয়ে। সমগ্র মিছিল সঞ্চালনা করলেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সভাপতি অসীম নন্দী ও সদস্য শুভ্রজিৎ বাগচি। সেই সময় ভারতবর্ষের উদ্বাস্তুরা যে বিশ্ব কাপকে গড়ে তুলেছিল, এবার আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 20.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। নির্বাচন পরবর্তী বিতর্কে আবারও শিরোনামে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি, নম্বর বৃদ্ধি ও জমি দুর্নীতি নিয়ে অভিযোগ তার বিরুদ্ধে। জলপাইগুড়ি গোশালার উদ্যোগে সম্বর্ধিত করা হলো জলপাইগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারকে। গোশালার অভাব অভিযোগ নিরসন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দুই বিধায়কের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।